আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নূরে নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মুসা, অর্থনীতিবিদ। আরও আছেন মাহবুব মজুমদার, এমডি ও সিইও, এএফসি ক্যাপিটাল লিমিটেড। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দীর্ঘদিন পরে মার্কেটটা, আমাদের স্টক মার্কেটটা যখন একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার সময় হয়েছিল, একটা প্রত্যাশিত গতিশীল বাজার আমরা পেতে যাচ্ছিলাম, সেই মুহূর্তেই কিন্তু একটা ধাক্কা খেয়েছে মার্কেটটা। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ মার্কেটটা প্রথমে কারেকশন হচ্ছিল, এরপর আপনার কয়েকজনের হস্তক্ষেপে এবং বিভিন্ন কমেন্টের কারণে কিন্তু আপনি দেখেন আজকের বাজারটা সাংঘাতিক শেকি হয়ে গেছে। আমাদের বিনিয়োগকারীরা ভয় ভীতিগ্রস্ততার সম্মুখীন হয়েছে। আপনারা দেখেছেন যে অনেকদিন পরে যে বাজারটা আমরা ফিরে পেতে যাচ্ছিলাম, সেখানে কিন্তু 86% বিনিয়োগকারী হচ্ছে আপনার পার্সোনাল বিনিয়োগকারী, তারা পার্সোনাল লেভেলে বিনিয়োগ করছিলেন। এই ব্যাপারে যদি আপনারা কিছু বলতেন। আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি, মাহবুব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ যে আপনি একদম পারফেক্ট একটা জায়গাতে বলছিলেন যে আমাদের পুঁজিবাজারে যেই বর্তমান একটা চমৎকার একটা ভালো দিকে যাচ্ছিল, গতিশীল পুঁজিবাজার যেটা আমরা বলি, সেদিকে যাচ্ছিল, হঠাৎ করে আবার মনে হলো যে একটা ধাক্কা খেলো নাকি। দেখেন, পুঁজিবাজার মানেই কিন্তু আপনার আপস ডাউন থাকবে, বাবল থাকবে, বুম হবে, কিছু ধাক্কা খাবে, এটা অত্যন্ত একটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে এটাকে কোনো রকম মানে অস্বাভাবিক কিছু মনে হয় নাই, এটা হইতেই পারে। কোশ্চেন হইলো এখানে তিনটা, যে আমাদের মার্কেটটা কি এই যে নেগেটিভ বা সে কি হয়ে যাচ্ছিল, এটা কি রিস্কি হয়ে গিয়েছিল? দ্বিতীয়ত আপনি যেটা বলছিলেন যে কিছু কমেন্ট আসছে, নেগেটিভ কমেন্ট, সেটা কি ঠিক ছিল? আর তৃতীয়ত আমাদের ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী সংখ্যা এখানে পার্সেন্টেজে যদি বলি প্রায় 85-86% ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী। এই তিনটা যদি একটু আলোচনা করি, দেখেন প্রথম কোশ্চেন হয়েছে যে আমরা বলছিলাম যে মার্কেটটা কি ওভারভ্যালুড হয়েছে। একদমই না। আমাদের যে আপনার ওয়ার্ল্ড মার্কেটের যে পি রেশিও, বর্তমান যদি পি রেশিও দেখেন 17.25, আর আমাদের ক্যাপিটাল মার্কেটে পি রেশিওটা যদি আপনি দেখেন এটা মাত্র 16। তার মানে ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেও যদি দেখেন পি রেশিও তারও অনেক নিচে আছে। তার মানে আমাদের বিনিয়োগ করা ইনভেস্টেবল গ্রেডে আছে, যে কেউ এখানে বিনিয়োগ করতে পারে। তো কোনোভাবেই সে কি ছিল না। সমস্যা ছিল অন্য একটা, যে জাং শেয়ার, যেটা ভিত্তি ভালো না, যেটা পিছনে এন্টারপ্রেনার যারা আছে তাদের নিয়ে কোশ্চেন আছে, যেটার কার্যক্রমগুলি সঠিক ছিল না, সেই শেয়ারগুলির প্রতি কিছু কিছু বিনিয়োগকারীর ঝোঁক বেশি দেখা গিয়েছিল। সেটা ছিল আপনার একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। দ্বিতীয়ত যেটা বললেন, হ্যাঁ কমেন্ট, আমার কাছে মনে হয় যে দায়িত্বশীল মহল থেকে, মানে সেই ওই খালেদ ইব্রাহিম গংদের মতন অদায়িত্বশীল কথাবার্তা সবাই যদি তার সাথে যোগ হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি মানে মতামত না করেন, শুনি যদি অসংযত মতামত করেন, এটা কাঙ্ক্ষিত না পুঁজিবাজারের জন্য। হ্যাঁ, আর আরেকটা যেটা, যে ব্যাপক সংখ্যক সাধারণ বিনিয়োগকারী, এটা তো একটা ভালো, সাধারণ বিনিয়োগকারী তো বাজারকে ভাইব্রেন্ট করবে, সাধারণ বিনিয়োগ করে আপনার বাজারকে বড় করবে, বাজারকে চাঞ্চল্য রাখবে সাধারণ বিনিয়োগকারীরা। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও আসবেন, কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা, এই পয়েন্টে যে সমস্যাটা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেই ভূমিকা থাকার উচিত ছিল সেই ভূমিকাতে তারা আসতে পারে না। বিশেষ করে কমার্শিয়াল ব্যাংকগুলি যদি বলেন, সেটা কিন্তু ওই সেন্ট্রাল ব্যাংকের ওই যে আপনার মানে অতিরিক্ত তদারকি, হ্যাঁ তদারকি তো থাকবেই, কিন্তু আপনি মাইক বাজিয়ে তদারকি করার কিছু নাই, আপনি এটাকে মানে অসঙ্গতভাবে বলার কিছু নাই। আমি একটু বলি মাহবুব ভাই, স্পেশালি যখন মুনাফার রেট কমে গেছে, আপনার অনেকগুলো ব্যক্তি বিনিয়োগকারীরা অনেকে ডিপেন্ড করতো আপনার ফিক্সড ডিপোজিট রেখে ওইটার উপরে মুনাফা খেত। মানে আপনি দেখেছেন আমাদের দেশে অনেক আছে যে যারা রিটায়ার্ড পারসন, এবং দেখেন এখানে বিনিয়োগের ক্ষেত্র কিন্তু প্রচণ্ড সীমিত। এখানে যখন একটা আমরা ভাইব্রেন্ট পুঁজিবাজার দেখা শুরু করেছিলাম ব্যাংকের মুনাফা রেট কমিয়ে দিয়ে, এবং আগেও যেটা ছিল টু ডিজিট, এটাও কিন্তু যৌক্তিক পর্যায়ে ছিল না। পৃথিবীর সব জায়গায় উন্নত দেশগুলোতে আপনার মুনাফা রেট হচ্ছে সিঙ্গেল ডিজিট ব্যাংকগুলোর। তখন যখন তারা বিনিয়োগ করা শুরু করেছে, ব্যক্তি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা শুরু করেছে এবং মার্কেটটা ভালো হচ্ছে, আপনার
এই ক্ষেত্রে এই দায়িত্বশীল মহল থেকে এরকম কমেন্ট এবং এরকম রিয়াকশন সাংঘাতিক দুঃখজনক বলে মনে করছি। এই পর্যায়ে আমি একটু ডক্টর মুসার কাছে আসতে চাচ্ছি। স্যার, আপনি যদি কিছু বলতেন আমাদের বর্তমান বাজেটটা নিয়ে। আপনাকে ধন্যবাদ। জি। আমি শুরু করি বোধহয় ৩-৪ দিন আগে ঢাকা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হেলাল সাহেব একটা আর্টিকেল লিখেছেন, প্রথম আলোতে আসছে। ওই সময় ইন্ডেক্সটা ৫৭০০ ক্রস করেছে। আপনাকে বলতে অবশ্য আমি চাইছিলাম না, বাট বলছি আমাদের সাংবাদিকদেরও কিন্তু একটা প্রবলেম আছে। যখন ইন্ডেক্সটা ৪৫০০ থেকে ৫৭তে আসছে, মোস্ট অফ দ্য কোশ্চেন আমার কাছে যারা করেছেন এবং অনেকেই করেছেন যে বাজার কি আবার ২০১০ সালের মতন লাগাম হারা হয়ে যাবে? আমরা কি অতিমূল্যায়িত অবস্থায় চলে গেছি? আমাদের কি সতর্ক হওয়ার কোনো কারণ আছে? তখন কথা ছিল, তখন বোধহয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলছিল ইন্ডেক্সটা ১০,০০০ গেলেও আমার কোনো আপত্তি নেই। তখন কিছু কিছু কমেন্ট ছিল শেয়ার মার্কেট বান্ধব, এবং যারা নাকি রেগুলেটর তাদের তরফ থেকে এটা আসতেছিল। হঠাৎ করে যখন অনেক দিন বলবো কি অ্যাটলিস্ট ৮-৯টা সেশনস বাড়তে বাড়তে ইন্ডেক্সটা অল্প সময়ের মধ্যে 10% 12% বেড়ে গেছে, অনেকের কিন্তু এই সতর্ক ইয়াটা ছিল। ওই সময়কার সংবাদপত্র দেখলে দেখবেন প্রায় প্রত্যেকটাতেই একটা নেগেটিভ টোন ছিল, বাজারে তো বাড়ছে কেন, বাজারে তো লাগাম ছাড়া চলছে কেন। তা আমি ওই আর্টিকেলটাকে খুব সময়োযোগী মনে করেছি। তখন হেলাল সাহেব দেখিয়েছেন মাহবুব সাহেবের মতন যে যেই ইন্ডেক্সটা এখন যেই পর্যায়ে আছে এটা কিন্তু অতিমূল্যায়নের কাছেও যায়নি। কারণ আমরা যদি ২ বছর আগের ইন্ডেক্সেরটাকে ধরে নিই ভিত্তি হিসাবে, এবং এই ২ বছরে ইনফ্লেশন যা হয়েছে, শুধু কেবল ইনফ্লেশনটাকে যদি আমরা টেক ইনটু কনসিডারেশন করি, তাহলে ইন্ডেক্সটা ৬,০০০-এর উপরে যাওয়া উচিত। এখনও ৬,০০০-এর নিচে আছে, সুতরাং আমাদের এত ওরিড হওয়ার কারণ নাই। আমার কোন জায়গায় সমস্যাটা ছিল, বাংলাদেশের, আপনারা আগেই রাইটফুলি বলেছেন, বাংলাদেশের টোটাল যেই ট্রানজ্যাকশনস ভলিউমটা তার 85 থেকে 86% সাধারণ বিনিয়োগকারীরা করেন। এবং মনে রাখতে হবে মেজরিটি যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আছেন তাদের কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কে খুব গভীর ধারণা নেই। থেকে থেকে শিখেছেন, অনেক সময় কষ্ট পেয়ে শিখেছেন, ধাক্কা খেয়েছেন। তো ওরা অনেক সময় কিন্তু এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একাডেমিক থিওরি যে প্রাইস রানকে ফলো করে। দাম যখন বাড়ে তখন তারা কেনে, আবার দাম যখন কমতে থাকে তখন তারা বিক্রি করে। উল্টা কাজটা তারা করে, দে বাই হাই সেল লো, ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের ধারণা, আমার একটা অ্যাসেসমেন্ট ছিল, যদি অনেক দিন পর পর দাম বাড়তে থাকে একটা ইমপ্রেশন হয়ে যাবে যে এই বাজারে বোধহয় শেয়ারের দাম আর কমবে না। এটা 1996-এর যখন দাম বাড়ছিল তখন হয়েছে। 2010 সনে যখন 2010 সনের প্রথম থেকে যখন দামগুলো বাড়তেই ছিল তখন এই কাজটাই হয়েছে, ইন্ডেক্সটাকে অনেক দূরে নিয়ে গেছে। তো সেই জন্য আমি কিন্তু একটা ওয়েলকাম একটা অ্যাটিটিউড ছিল যে দাম কিছু কমেছে, দাম বাড়বে কিছু কমবে, অন্তত শেয়ার হোল্ডারদের অন্তত এটা বুঝতে হবে যে লাগামহীনভাবে দাম বাড়বে না। কিন্তু যেখানে সমস্যাটা সেখানে হলো যে রেগুলেটরস বা যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা নেগেটিভ কমেন্ট করে বাজারটাকে কমাতে চাইলে এটি কিন্তু আর্টিফিশিয়ালি কাজটা করা হয়। এই আর্টিফিশিয়াল কাজটা কিন্তু সাধারণ বিনিয়োগকারী বলেন এবং এই ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলেন তাদেরকে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল দেয়। ওই নেগেটিভ সিগন্যাল বাজারের জন্য কখনো ভালো না। সুতরাং যেটাকে চলতে দেওয়া উচিত চলতে দেওয়া উচিত। আরেকটা জিনিস আমি বলি, আমি সবসময় বলি, ইভেন ফাইন্যান্স মিনিস্টার হোক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হোক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হোক বা আশেপাশের লোক হোক, কখনো তাদের কমেন্ট পাবলিকলি করা উচিত না। তাদের কাছে তো অস্ত্র আছে, দে ইউজ দ্য ইনস্ট্রুমেন্ট টু কন্ট্রোল দি মার্কেট, এবং এই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। আমি কেন ওপেনলি ডিক্লেয়ার করবো যে বাজারটা এখন খুব বেশি মাত্রায় তেতে গেছে, দাম কমা উচিত, বা ব্রোকার্সদের ডাইকে আমি কথা বলবো? দিস ইজ নট দি মানে প্রপার ওয়ে অফ ডুইং ইট। প্রপার ওয়ে অফ ডুইং হলো কাজ বেশি করবেন, কথা কম বলবেন। আমাদের দেশে উল্টাটা হয়। এই উল্টাটা হওয়ার কারণেই কিন্তু আমরা অনেক সময় অস্বাভাবিক একটা পরিস্থিতি বাংলাদেশে দেখি। এখন যদি একটা নেগেটিভ রান বড় রকমের হয় এবং যদি সাধারণ বিনিয়োগকারীরা যারা এসছিলেন তারা যদি আরেকটা ধাক্কা খান, এই বাজারটাকে উঠাতে অনেক কষ্ট লাগবে। তখন এই রেগুলেটরদের উপরেই চাপ থাকবে যে তোমরা কি করেছো বাজারের মধ্যে। সুতরাং ইফ আই এম ওয়ান অফ দেম, আমি কখনোই কাজটা করব না। নিয়মতান্ত্রিকভাবে যদি মার্কেটটা বাড়ে, 10,000 ইন্ডেক্স যদি হয়, অসুবিধা সবকিছু তো নিয়মতান্ত্রিক। আর আমাদের মার্কেটটা আমরা দেখেছি যে 2010 সালে যে মার্কেট ছিল তার থেকে কিন্তু 3.5 গুণ বড় হয়েছে, ডেপথ বেড়েছে, গভীরতা বেড়েছে। সো এখানে যদি 2,000 কোটি টাকা রেগুলার ট্রেড হয়, এটা কি অস্বাভাবিক কিছু? আমার মনে হয় না অস্বাভাবিক। এবং ইনফ্যাক্ট যেটা হয়েছে সেটা অস্বাভাবিক না,
ইয়ার চাইতে কম। কিন্তু প্রশ্নটি হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক কার তুলনায় আপনি করছেন? এক্স্যাক্টলি ওই যেখানে 150-200 কোটি টাকার ভলিউম হইতো এখানে 2000-2500 কোটি টাকা গেলে লোকজনের চক্ষু ছানা বড়া হয়। কিন্তু ইনফ্যাক্ট যদি রিলেটিভ পজিশনটা দেখেন অন আদার স্টক মার্কেটস, এই ভলিউম কিন্তু আসলে বেশি না, রাদার এখনো কম আছে। আচ্ছা, আমি একটু আবার মাহবুব ভাইয়ের কাছে আসি। মাহবুব ভাই, মার্কেটটা আমরা দেখেছি যে অনেক হঠাৎ করে একদিন অনেক বেশি হয়ে গেল, বা প্রায় 100 পয়েন্ট, এবং তারপরে আমরা যেই জিনিসটা দেখলাম মানে সাংঘাতিক অপ্রত্যাশিতভাবে মার্কেটটা 100 পয়েন্ট প্রায় ডাউন হয়ে গেল। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আপনি মনে করছেন যে আর্টিফিশিয়ালি করা হচ্ছে, মানে আর্টিফিশিয়াল ভাবে এই মার্কেটটাকে এইভাবে আপস এন্ড ডাউনস করানো হচ্ছে? আপনার কি অভিমত? আপনি তো ধন্যবাদ আপা। আচ্ছা, আসলে আপনার অবজারভেশন খুব কারেক্ট যে এত আপ ডাউন একটু কেন করবে? মাহবুব ভাই, আমাদের একজন দর্শক আছেন, আমরা ওনার ফোনটার পরে আবার আপনার কাছে ফিরে আসব। প্রিয় দর্শক, আপনি যদি আপনার প্রশ্নটা করতেন আমাদের সাথে থাকবেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমার নাম আক্তার, আমি চিটাং থেকে বলছিলাম। ম্যাডাম, 2010 সালে যখন বাজার পতন ঘটে তখন সুযোগ ছিল 9000। 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত অনেক বাজার নতুন নতুন মার্কেট বাজার আসছে, এবং অনেক কোম্পানির শেয়ার স্টক দিছে, অনেক কোম্পানি লাইট দিছে। এগুলো যদি বাদ দেন আমাদের মনে হয় শুধু এখন 6000 থাকবে না। ইতিমধ্যে যদি আমাদের যারা পরিচালনা করে তাদের মাথা যদি এরকম নষ্ট হয়ে যায়, তাহলে বাজার 2000 উপরে যায়, তাহলে ওটা পাগল হয়ে যাবে। তাহলে এই বাজার থাকবে একইভাবে। এইভাবে আমরা যাবো, দুদিন পর বাড়বে, 4 দিন কমে যাবে, আবার দুদিন আমরা ধাক্কা খাবো, আবার যাবো, এরকম করে আমাদেরকে ধ্বংস করার কোনো মানি হয় না। পারলে বাজার চলাবে, না পারলে বন্ধ করে দেবে। এইভাবে কথা বলে লাগতা কি বলুন তো ম্যাডাম? জি, আমি আরেকটা টেলিফোন নিয়ে তারপর আসছি আবার। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আপু আদাব, আমি চট্টগ্রাম থেকে বলছি, সুকুমার। হ্যালো। জি 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 বলুন, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনার বিশ্লেষণ আমার খুব সুন্দর লাগলো, বিশ্লেষণটা আপনারা অনেক করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওখানে 18,000 থেকে সূচক আসলো 9,000-এ। এখন ওই সূচক আপনার 6 মাসের মধ্যে 28,000 পৌঁছেছে। তাইলে এইটা যদি অস্বাভাবিক না হয়, গোটা পৃথিবীর যদি সূচক উত্থান পতন অস্বাভাবিক না হয়, আমাদের এটা 9,000 থেকে 3,000 আসছে, 3,000 থেকে 5,000 গেছে, এটা অস্বাভাবিক। আর যারা এইসব মন্তব্য করে, ইব্রাহিম হালিদ সাহেব, এইসব লোকের কাছে সাংবাদিক ভাইরা যান কেন? এটার জন্য কি রেগুলেটর কোনো আইন করতে পারে না? যে ধন্যবাদ দর্শক, তারা গভীর দুঃখ থেকে কিন্তু তাদের হতাশার কথাগুলো বলেছেন। মাহবুব ভাই, আপনি যদি বলতেন তাদের সাথে। আমরা কিন্তু এই কথাগুলোই আলোচনা করছিলাম। মাহবুব ভাই, আপনার কাছে আবারও ফিরে আসছি। আপনি যদি তাদের কথাগুলো দর্শকের বলেন। প্রশ্নটা আগে একটু উত্তর দিয়ে নিই। সেটা একজন দ্বিতীয়জন যে বলছিলেন যে 3,000 থেকে 5,000 আসলে কেন এত হইচই হচ্ছে, এবং এই ব্যাপারে কি কোনো আইন নাই? অবশ্যই আইন আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেই আইন কানুন আছে সেখানে এই রকম ভাবে কেউ বলতে পারে না যে সে বাংলাদেশে যেই হোক, সে কেউ বলতে পারে না যে কেন দর্শক সাবধান, এটা করবেন না, বা আমরা ব্যাংকের নজরদারি বাড়াবো, এটা কেউ করতে পারে না। এর আগে যেমন ইব্রাহিম গংরা যেমন একবার আপনার কিছুদিন পর বলছিলেন, তাদেরকে যেমন আইনের আওতায় আনা যায় নাই বা তাদেরকে যেমন কিছু করা হয় নাই, সেই ধারাবাহিকতায় কিন্তু এগুলি বলে আবার সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমার কাছে মনে হয়। আর দ্বিতীয়ত আরেকজন দর্শক বলছেন যে অনেক স্টক দেওয়া হয়েছে। দেখেন আপা, আমি একটু ইন্টারাপ্ট করি মাহবুব ভাই। ইব্রাহিম খালিদ যে রিপোর্টটা দিয়েছিলেন, ওইখানে কিন্তু স্পেসিফিক্যালি কাউকে ওইভাবে সে দোষী সাব্যস্ত করতে পারেনি, ওইভাবে কিন্তু করতে পারেনি। তার রিপোর্টটাতে অনেক গলদ ছিল, মনে হয়েছে তারটা পড়ে যে উনি অনেক কিছু বুঝেন না আইনগুলো। তো এখনো কি আপনি ওই রকম মনে করছেন যে যারা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যে আপনার কমেন্ট করছেন, স্পেশালি যখন আমরা বিনিয়োগকারীদেরকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ মহল যখন বলছেন যে বিনিয়োগকারী আপনারা আসুন কিন্তু দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন, এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন বলছেন যে শেয়ার বাজারটা অনেক ভালো এবং একটা শক্তিশালী পর্যায়ে আছে, সেই মুহূর্তে যদি কেউ বলে না আপনারা শেয়ার বাজারে আসবেন না, সাবধান করে দূরে থাকতে বলে, এই জিনিসটা আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। যেটা দেখলাম যে আপনি দেখেন ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক 2 মাস পর পর তার মুদ্রানীতি দেয়। আমি গত কয়েকটা মুদ্রানীতিতে দেখলাম যে তারা ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে কখনোই কিছু বলেন না সেন্ট্রাল ব্যাংক থেকে। কারণ স্যার যেটা বললেন যে তাদের হাতে তো ইনস্ট্রুমেন্ট আছে, দে হ্যাভ দ্য ইনস্ট্রুমেন্ট, যে দ্বারা তারা মার্কেট কন্ট্রোল করতে পারে। তাদের পাবলিকলি বলার প্রয়োজন নাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এটা আসলে ঠিক হয় নাই। এক
দ্বিতীয়ত যখন করা দরকার হয় আপনি আপনার ইনস্ট্রুমেন্ট ইউজ করে করবেন। আর এই মার্কেটের কথা যেটা বললেন ইন্ডেক্স, যে আপনার গত 5 বছরে 103টা কোম্পানি লিস্টেড হয়েছে, 103টা কোম্পানির যে টোটাল ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটাও মানে যে ক্যাপিটাল মার্কেট ক্যাপ আপনি যেটা বললেন অনেক বড় হয়েছে, সে মার্কেট ক্যাপ যদি আপনি যোগ করেন সেখানে ইন্ডেক্স এখন যে এই অবস্থায় আছে, অবশ্যই আমার কাছে আমার যদি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের কথা বলেন, আপনি অ্যাকাউন্টিং ক্যালকুলেশনের কথা বলেন, মার্কেট অনেক আন্ডার ভ্যালুড হয়ে আছে। এক্স্যাক্টলি। আমরা ডক্টর মুসার কাছে একটু আসতে চাই। স্যার, আমরা বিনিয়োগকারী দর্শকদের দুঃখের কথা শুনছিলাম, তাদের হতাশার কথা শুনছিলাম, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমাদের দেশের বিনিয়োগকারীদের হতাশ হওয়াটা তো শুরু হয়েছে এখন থেকে না, অনেক আগে থেকে। দুইবার তো অলরেডি হয়ে গেছে, আরও একবার হবে হয়তো খুব শিগগিরই। তখন আমাদের সাথে একটা জিনিস মনে রাখতে হবে, বাজারটা কিন্তু ডিসিপ্লিন করার জন্য দায়িত্বটা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের। আমাদের দেশে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা অ্যাক্টিভ না হওয়ার একটা বড় কারণ হলো তাদের কাছে পুঁজিও বেশি নেই। মার্চেন্ট ব্যাংকার্সরা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, ব্রোকারেজ হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, নেগেটিভ ইকুইটিতে তাদেরকে জর্জরিত করে ফেলছে। সুতরাং তাদের যে দায়িত্ব পালন করাটা সেটা করে নেই। আনইউজুয়াল জিনিস বাংলাদেশে, যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখবেন না, এত % ট্রানজ্যাকশন সাধারণ বিনিয়োগকারীরা করে। আর একটু আগেই বলছি, সাধারণ বিনিয়োগকারীরাই কিন্তু এর জন্য অনেকটা দায়ী। তখন তারা সবসময় গুজবে চলে, এবং গুজব দেখতে গিয়ে অনেক সময় জেড ক্যাটাগরির শেয়ার কিনে, শুধু একজনে বলল শেয়ার কিনতে, শেয়ার কিনে। তো আমাদেরকে যতদিন পর্যন্ত না আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদেরকে একটা বড় ভূমিকায় পালন করতে দেখব, মার্কেটটার ভোলেটিলিটি যে বললেন একদিন 100% কমে গেল, তারপরের দিন 100% কমার আসলে কোনো জাস্টিফিকেশন নেই। স্যার, আমি একটু বলি আপনাকে যে আমাদের যে সমস্যাটা ছিল দীর্ঘ 6 বছর, যে এক্সপোজার লিমিট, এবং এটা নিয়ে আপনি দেখেছেন যে বিভিন্ন পলিসির চেঞ্জ আমরা চেয়েছি, দীর্ঘদিন আমাদের দাবি ছিল, ইনস্টিটিউশনগুলোরও দাবি ছিল, আমাদেরও দাবি ছিল সার্বিক বাজার উন্নয়নে। এখন তারা যেটা করছে যে কস্ট প্রাইসটা ক্যালকুলেট না করে শেয়ারগুলোর মার্কেট প্রাইস ধরতে চাচ্ছে, তাহলে তাদের তো মানে ক্ষমতা থাকবেই না, এটা স্বাভাবিক। হ্যাঁ, এই ব্যাপারগুলো যদি নিয়ে একটু বলতেন। না, সেটাই আমি বললাম। আমার কথা হলো কি যে আমাদের মার্চেন্ট ব্যাংকসগুলো বা স্পেসিফিক্যালি ধরেন মিউচুয়াল ফান্ডসগুলো, তাদের একটা বড় ভূমিকার করার কথা ছিল। মিউচুয়াল ফান্ডস তত ভালো পারফর্ম করতেছে না। আমাদের সাধারণ ইনভেস্টারদের কিন্তু মিউচুয়াল ফান্ডের উপরও বিশ্বাস নেই। কিন্তু এই প্রোগ্রামেই প্রায় মাসখানেক আমি বলে গেছি যে এখন মিউচুয়াল ফান্ডের দাম যত কম আছে, যদি কোনো যুক্তিসঙ্গত বিনিয়োগকারী হয় তারা ওখানে ইনভেস্টমেন্ট করবেন। আপনি দেখবেন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড যেই নিচে গেছিলো ওই জায়গায় যদি কিনে থাকতো, কারো 100% রিটার্ন হয়েছে, কারো 70%, 80% রিটার্ন হয়েছে। যেই শেয়ার বিক্রি হচ্ছিল 4 টাকা 50 পয়সা, সেটা এখন 7 টাকা 8 টাকা বিক্রি হচ্ছে। আমার যে আইডিয়াটা সেটা হলো যে আমরা সাধারণ বিনিয়োগকারীদের উপর ডিপেন্ড করলে চলবে না, করতে হবে কাদের উপর? ইনস্টিটিউশনাল ইনভেস্ট। এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে হাতিয়ার নাই। তখন আপনারা যেটা বললেন যে মার্চেন্ট ব্যাংকগুলো অনেক দিন ধরে বলতেছেন যে আমাদেরকে সচল হওয়ার জন্য আমাদের কিছু পুঁজি ব্যবস্থা করো, ইন্টারেস্ট রেট কমে পুঁজির ব্যবস্থা করো, নেগেটিভ ইকুইটিগুলো সলভ করার জন্য একটা সমাধান আমাদেরকে দাও, আমরা যাতে রাইট অফ করতে পারি, আমরা যাতে ফ্রিলি কাজ করতে পারি। কিন্তু রেগুলেটরটা ওই সমস্ত জায়গায় যাচ্ছেন না। একটা হতে পারে তারা আসলে বুঝেনি না ব্যাপারটা, অথবা অন্যটা হলো যে তারা এই বাজারটাকে বোধহয় বেশি বাড়তি দেখতে চান না। এখন গত কয়েকদিনের অ্যাক্টিভিটিস, যেটা ইনফরমেশন আপনাদের কাছ থেকে পাচ্ছি, তার কারণ আপনারা ইন্ডাস্ট্রিতে আছেন, আমি একাডেমিক ফিল্ডে আছি, যদি কর্তা ব্যক্তি যারা নাকি এই সংশ্লিষ্ট মার্কেটকে রেগুলেট করেন, তারা যদি ফোর্স করেন যে না এখন বাজারটা খুব বেশি তেতে গেছে, এটাকে কমাতে হবে, আমি বলবো এটা আনফরচুনেট। এটা আনফরচুনেট এই কারণে এই ফোর্সড জিনিসগুলোই কিন্তু আবার অন্যভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলায়। একজন দর্শক অনেকক্ষণ হলো অপেক্ষা করছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যদি আপনি নাম বলে প্রশ্নটি করতেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, আমি শুনছি। উত্তরা থেকে মকবুল হোসেন বলছি। 2010 সালে যে ব্যাংকের এক্সেস বাই করার জন্য কয়েকজন এক্সেস তাদের লিমিটের বেশি করছে, বাংলাদেশ ব্যাংক তখন চুপ করে রয়েছে। হঠাৎ অন ফাইন মর্নিং এ তারা এটাকে লিমিটের মধ্যে নিয়ে আসতে বললো, মার্কেটটা পড়ে গেল। ওই ধাক্কা সামলাইয়া 6 বছর আর উঠতে পারে নাই। এই রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক গভর্নর তাদের যে পলিসি ডিক্লেয়ার করতে গিয়া ওনার মূল এজেন্ডা থেকে ওনার যে বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, বাংলাদেশ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, ওই যে মানে যে তুমি একটু বেশি কথা বলতেন, শেয়ার মার্কেট থেকে কম বললা, তা আমরা খুশি হতাম। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি দেখেন, দর্শকের
ইমোশনসটা কিন্তু যৌক্তিক, আবেগটা যৌক্তিক। আমরা দেখেছি যে গত কয়েক বছরে যে বিসমিল্লা গ্রুপ, হলমার্ক গ্রুপ এবং অন্যান্য গ্রুপ ব্যাংক থেকে কি পরিমাণ টাকা লোপাট করেছে, এবং বাংলাদেশ ব্যাংকও যদি দেখেন আমরা দেখেছি যে কি পরিমাণ অবস্থা ওখানের আমরা সবাই জানি। এরপরও এই যে অতিরিক্ত নজরদারি, আপনি দেখেন আজকে এই পর্যন্ত 2.5 ঘন্টা প্রায় শেষ, এখন মাত্র ট্রেড হয়েছে 397 কোটি টাকা, 400 কোটি টাকার রকম, এবং ইন্ডেক্স আজকে 86 পয়েন্ট নেগেটিভ। এই দায়ভার আপনি কার উপর বর্তাবেন? এই দায়িত্ব আপনি কাকে দিবেন? এই ইয়েটা কে নিবে? ঠিক কথা, যেখানে এই দর্শকদেরও তাই বা সারা সমস্ত বিনিয়োগকারী বলেন, সবারই একই কনসার্ন যে আপনারা ব্যাংকগুলাকে আপনারা মনিটর করতে পারতেছেন না। ব্যাংকগুলা এত ঘটনা ঘটতেছে যেখানে নজর দেওয়ার কথা, যাদের কথা বলা উচিত তাদের না বলে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের মানে সতর্ক করার দরকার, মানে সতর্ক করেন বা এভাবে হুমকি দেওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, যেটা নিয়ে শুরু হলো মার্কেটটা পতন। তা একই কথা যে আমাদের মার্কেটটা, আমি যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি মার্কেটে কোনো রকম অসঙ্গতি নাই। হ্যাঁ, মানে সূচক যতটুকু বেড়েছে বা লেনদেন যত, এটা স্বাভাবিক। কিন্তু আপনার গত 5 বছরে 100টার উপরে কোম্পানি লিস্টেড হয়েছে, সেগুলো সব মার্কেট ক্যাপিটালাইজেশনে যুক্ত হয়েছে, স্টক ডিভিডেন্ড দিয়েছে সেটা যুক্ত হয়েছে, রাইট শেয়ার আসছে সেটা যুক্ত হয়েছে। তো মার্কেট আপনার তো এই 2000, 2500, 3000 কোটি টাকার ট্রানজ্যাকশন হবে, এটা অত্যন্ত স্বাভাবিক আমার কাছে। আমরা যেটা বুঝি আমাদের অ্যাকাউন্টিং ক্যালকুলেশনে, তো সেখানে নিয়ে নেগেটিভ মন্তব্য করার কিছু ছিল না। আপনি ওয়ার্ল্ড মার্কেটের সাথে যদি কম্পেয়ার করেন, সেখানেও আপনার কোনো রকম পি রেশিও, যেটা বললাম আমি, বেড়ে যায় নাই। তো 2, 3 আপনি আমাদের ক্যাপিটাল মার্কেটের যে লিস্টেড কোম্পানি, সেই ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করেন, অনেক কম। হ্যাঁ, আরও অনেক বড় হইতে হবে আমাদের ক্যাপিটাল মার্কেটে। এই অবস্থায় মানে যদি ওই যে বললাম যে অর্থ মন্ত্রণালয় থেকে আপনার যেই ডাইরেক্টিভটা ছিল যে কোনোভাবেই শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো বক্তব্য, ক্যাপিটাল মার্কেটের বক্তব্য নিয়ন্ত্রক সংস্থাগুলির সাথে কথা না বলে বলা যাবে না, সেই কেউ মানছে না। এবং এগুলাকে যদি আইনের আওতায় আনা হয়, কোনো একটা যদি আইনের আওতায় আনা হয়, আমার কাছে মনে হয় যে এই যে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। আমি একটু স্যারের কাছে আসি। স্যার, আমরা কিন্তু নিকটবর্তী অতীতে আমরা দেখেছি যে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে কি একটা জটিলতা, কি একটা অস্বস্তিকর পরিস্থিতি আমাদের পরে প্রমাণ হয়েছে যে সম্পূর্ণটা ভুল ছিল। আপনি দেখেন যে এই মুহূর্তে আমরা চাচ্ছি যে দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পলিসিটা অনেক জরুরি। জনগণের টাকায় কিন্তু পদ্মা সেতু হচ্ছে, এবং আমরা আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য চাচ্ছি যে আরও জনগণের ইনভলভড হোক এখানে। এবং গভর্নমেন্ট থেকে ওনাদের একটা চিন্তাধারা আছে যে এই শেয়ার মার্কেট থেকে টাকা নিয়ে দেশের উন্নয়ন করা। এই মুহূর্তে এই অবস্থা স্টক মার্কেটে, বিশেষত এই গত কয়েকদিন, ইভেন দেন আজকে, আপনি এটাকে কি বলবেন? এটার এই দায়িত্ব কার, এই দায়ভার কার? যদি একটু বলতেন। আমরা তো অনেক রেগুলেটরদের সম্পর্কে বললাম, সবার সম্পর্কে বললাম, ওর মানে আননেসেসারি ইন্টারফেয়ারেন্স কোনো সময় সম্ভব না। বা একটা জিনিস যেটা ভালো করে বলেছেন, আমাদের রেগুলেটরদের যত্ন দেওয়া উচিত বন্ড মার্কেট ক্রিয়েট করা। বন্ড মার্কেট ক্রিয়েট হয়নি। যদি বন্ড মার্কেট ক্রিয়েট হইতো, পদ্মা সেতুর মতন অনেকগুলো নতুন স্ট্রাকচার বন্ড ইস্যু করতে পারতো। বিদেশের দিকে তাকিয়ে থাকতে হতো না, বা অন্য কোনো সোর্সের দিকে তাকিয়ে হতো। অনেক আগেই আমাদের অনেক জিনিস হয়ে যেত। তো বাংলাদেশের শেয়ার মার্কেটের সাথে বন্ড মার্কেট যুক্ত করা, অন্যান্য ইনস্ট্রুমেন্ট তৈরি করা, যাতে বাজারের রিস্কটাকে ম্যানেজ করা যায়, সেগুলোর দিকে নজর দেওয়া উচিত। তাদের মাথা ব্যথা এটা হওয়া উচিত না যে প্রাইসটা কখন বেড়ে গেল, কখন কমে গেল। ওইটার পিছনে যদি দৌড়াতে ওনারা হতাশই হবেন, কখনো পজিটিভ কিছু আসবে না। সুতরাং আমি যদি অ্যাডভাইস দেওয়ার কিছু থাকে রেগুলেটরদের, যেই রেগুলেটর হোক, পার্শ্ব রেগুলেটর, সরাসরি রেগুলেটর, প্রত্যেকটা রেগুলেটরকে বলবো, ডু ইউর বিজনেস রাদার দেন ডুইং সামথিং এলস, সামবডি এলসেস বিজনেস। তাইলে কিন্তু বাজারের মধ্যে ডিস্টরশন। স্যার, আমি আরও একটা কথা বলি। আজকে কিন্তু একটা নিউজ এসছে পত্রিকাতে যে উত্তরা ব্যাংকে একটা জমি রেখে একজন 150 কোটি টাকা, 4টা ব্যাংকে রেখেছে, একই জমি 4টা ব্যাংকে রেখে 150 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কি? এরকম কিন্তু আমরা দেখছি না। এবং মানে আপনি কি বলবেন, এই যে হলমার্ক, ডেস্টিনি এবং বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা চুরি হলো, এই ব্যাপারেও কিন্তু ওইভাবে তাদের অ্যাকশন দেখছি না, যতটা তারা শেয়ার বাজারের ব্যাপারে কনসার্ন, এবং এটা উঠতেই দিচ্ছেন না। এখন ইউ হ্যাভ রাইটলি এমফাসাইজ দ্য রাইট প্লেস। ওই যে একটু বললাম, তার কাজ যেই জায়গায়, সেই জায়গার কাজগুলো না করে যদি অন্যের কাজ করে, তাহলে এরকম অবস্থা হবেই। বাংলাদেশের শেয়ার মার্কেটের খারাপ পারফরমেন্স করার একটা বড় কারণ ছিল কিন্তু ব্যাংকসগুলোর শেয়ারের দাম অনেক কমে যাওয়া।
আর ব্যাংকগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার পিছনে ব্যাংক সম্পর্কে যত স্ক্যান্ডাল আছে গত 4-5 বছরে আমরা দেখেছি। শুধু সরকারি ব্যাংক না, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যেও এরকম হ্যাঁ। ছিল। তো আমার কথা হলো কি, ব্যাংকের কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, রেগুলেটর হিসাবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটাকেও কম বলা যাবে না। যাবেন, আমি একটা বলি, যখন শেয়ারগুলো আপনার লিস্টেড, অনেক লিস্টেড কোম্পানির শেয়ার আছে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ উত্থাপিত হয়েছে যে ব্যাংকের স্পন্সর ডিরেক্টররা মানে অনিয়মতান্ত্রিক উপায়ে অন্যায়ভাবে টাকা অনেক আত্মসাৎ করেছেন, এই জিনিসগুলোর পেছনে কিন্তু আমরা দেখছি না বাংলাদেশ ব্যাংকে কোনো রকম স্টেপ নিতে। Right. আপনি যদি একটু বলতেন, যে আমি একটা কথা বলি, একটা প্রশ্নে আসি মাহবুব ভাই আপনার কাছে, এই যে আপনার নিয়ন্ত্রণটা আমরা শুনতে পাচ্ছি যে পার্সোনালি ফোন করে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছিল যখন মার্কেটটা স্বাভাবিক ধারায় ফিরে যাওয়া শুরু করেছিল। আপনি যদি বলতেন যে এইভাবে ফোন করে আর্টিফিশিয়ালি মার্কেটকে কন্ট্রোল করাটা কতখানি যৌক্তিক এবং কতখানি মার্কেটের জন্য শুভকর, যদি একটু যৌক্তিক বলতেন। বা শুভকর তো প্রশ্নই উঠে না আপা। সেটা যেটা সমস্যা তৈরি হচ্ছে, দেখেন আমরা ওয়ার্ল্ডের অনেকগুলি ক্রাশ দেখেছি এবং সবখানে যখন ক্রাশ হয় আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাংক সবার আগে এগিয়ে আসে সেই ক্রাশ বেইল আউট প্রজেক্ট বলেন বা যে কোনো। আমাদের দেশে এগিয়ে আসা তো দূরের কথা, দেখা যাচ্ছে মার্কেট যখন একটু ভালো করে সেন্ট্রাল ব্যাংক থেকেই আপনার তার যে সাবসিডারি বা ব্যাংকে মানে অগণতান্ত্রিক মানে নিয়মের বাইরে গিয়ে ওভার দ্য ফোনে বলা হচ্ছে, রেগুলার যেটা নাকি চাওয়ার কথা না সেইটা চাওয়া হচ্ছে। মানে আসলে এটা ক্যাপিটাল মার্কেটে একটা ভীতি সঞ্চার করে। আসলে কোনো কিছুই না, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে ভীতি সঞ্চয় করে ক্যাপিটাল মার্কেট কিন্তু অনেকটা অনেক বিশাল একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে এখানে। আপনি যত বিহেভিয়ারাল ফাইন্যান্স বলেন, ক্যাপিটাল মার্কেট এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট থাকে, মনস্তাত্ত্বিক জায়গা, সাইকোলজিক্যাল একটা বিষয় ইম্প্যাক্ট থাকে পড়ে এখানে, বুঝতে পারছেন? আপনি যে একটু আগে বলছিলেন যে কস্ট বেসিসে তারা হিসাব করে তাদের এক্সপোজার লিমিটটা, দেখেন শুধু কস্ট বেসিসে করে তাই না, কিন্তু আরো অনেক কিছু মানে নিয়মের বাইরে, যেমন বলতেছে আনলিস্টেড সিকিউরিটিগুলোকে লিস্টেড সিকিউরিটি হিসাবে কনসিডার করে, তারা এক্সপোজার গণনা করে। তো এটা তো আপনার কোনোভাবেই আইন হইতে পারে না, গায়ের জোর একটা করা হইতেছে। মানে লিস্টেড সিকিউরিটি না যেটা, সেটাকে আপনি বলতেছেন এটা লিস্টেড সিকিউরিটির মধ্যে গণনা করা হবে, এটা কেমন আইন হইলো? তো কাজে এই যে ভুল আইনগুলা করতেছে, ভুল বক্তব্য দিচ্ছে, ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের যেই কাজ, মেইন কাজ আপনি বললেন যে একই জমি, আজকে আমিও দেখেছি একটা দৈনিকে একই জমি 4 বার বন্ধক রাখা হচ্ছে, সেগুলা মানে মূল কাজে নজর না দিয়ে ক্যাপিটাল মার্কেট। দেখেন আপা, ক্যাপিটাল যে কোনো দেশে আপনি যদি তাকান, ক্যাপিটাল মার্কেট কিন্তু ব্যক্তি মানে প্রাইভেটাইজেশন, ব্যক্তি উদ্যোগের অন্যতম প্ল্যাটফর্ম। আপনি উন্নত বিশ্বে যদি দেখেন, দেখবেন 60%, 70%, ইভেন ইন্ডিয়াতে যদি দেখেন যে আরো বেশি উন্নত দেশগুলোতে 95%ই কিন্তু Capital রাখে market থেকে যে আসে। তাদের মানে উদ্বৃত্ত যে অর্থটা থাকে, তারা চায় যে কোনো একটা শেয়ারে আমরা ইনভেস্ট করে রাখি ভবিষ্যৎ সিকিউরিটির জন্য, ফর ফিউচার সিকিউরিটি। এবং তাই হয়। আমাদের দেশে কিন্তু যতটুকু সঞ্চয় আছে তাও কিন্তু বিনিয়োগ হয় না, কারণ ওই যে আপনি বিনিয়োগের ভালো কোনো মাধ্যম এই যে পায় না। এখন যেটা ঠকে হয়েছে, যাওয়ার ব্যাংকের ভয় থেকে। ইন্টারেস্টটা কমে গেছে, আনকনভেনশনাল যে ইস্যুগুলি ছিল, এই যে আপনার বিভিন্ন মাল্টি লেভেল মার্কেটিং, এগুলো কিন্তু সরকার কন্ট্রোল করে ফেলছে। কাজে বিনিয়োগটা কোথায় যাবে? এটা ক্যাপিটাল মার্কেটে আসার কথা, এবং ন্যাচারালি সেগুলোর ইম্প্যাক্টই কিন্তু পড়েছিল, যেটা নাকি একদম পজিটিভ বলে রাইটলি পড়েছিল। কিন্তু এইভাবে যদি মানে বিভিন্ন মহল থেকে যদি বক্তব্য করতে মাহবুব ভাই, থাকে। ধন্যবাদ মাহবুব ভাই। আবারও একজন দর্শক, আজকে যেহেতু মার্কেট অনেক ফল করেছে, বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিক মানে একটা আতঙ্কগ্রস্ততা কাজ করছে, ভীতিগ্রস্ত হয়ে পড়েছে তারা। অনেকজন দর্শক আছেন যারা ফোনে আছেন। আমি এই মুহূর্তে একটা প্রশ্ন নিয়ে আসছি, আবারও ফিরবো। দর্শক জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আপা, জি। আমি রাজশাহী থেকে মাসুদ বলছিলাম। আমি মুসা স্যারের কাছে একটা বিনীত নিবেদন জানাতে চাই যে আমাদের এই যে গভর্নর স্যার মাননীয়, ইনি যে আমাদের যে ক্ষতিটা করে দিলেন, এই ক্ষতি পোষাতে কয়দিন লাগছে আল্লাহ জানে, একটু লাভের মুখ দেখছিলাম, বুঝছেন না? কিন্তু ভারতে আপনার সেন্ট্রাল ব্যাংক যেটা আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওদের কাজ হচ্ছে ব্যাংকের ব্যাপারে, ওরা কিন্তু মার্কেটের ব্যাপারে মাথা গলায় না। কিন্তু আমাদের আপিয়া স্যার গেলেন, আমি মনে করলাম এই স্যার ভালো আসছেন, ইনি তারও বাঁশ দিয়ে আমাদেরকে শেষ করে দিলেন। তো দয়া করে নেক্সটে যেন উনি ব্যাংকের হিসাবে থাকেন, উনি যেন মার্কেট নিয়ে মাথা না গলান, এর জন্য আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনই যথেষ্ট। এই হচ্ছে আমার জানা। স্যার, আমি আপনার কাছে আসছি। দর্শকের যে কষ্টটা, এটা খুব স্বাভাবিক। এটা আমার মনে হয় যে সারা দেশই আজকে প্যানিক হয়ে গেছে। আমাদের দেশে আরো একটা সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা, রেগুলেটর বডিদের মধ্যে সমন্বয়হীনতা। দীর্ঘদিন যাবত কিন্তু আমরা এই সমস্যাটা নিয়ে কথা বলছি। স্যার, আপনি তো অধ্যাপক, হ্যাঁ, আপনি বলুন। কনসার্নটা রাইটলি এক্সপ্রেসড। আর ওই যে একটু আগেই বলছি, উত্তরটা কিন্তু ওখানেই ছিল, যার যে কাজ সে কাজ করতে হবে। আমি প্রফেসর ভালো শেখাবো,
আমি অন্যের কাজে যাব না, এইটাই যদি করতে পারি তাহলে রাইট কাজ করলাম। আর যদি নিজে না পড়িয়ে অন্য জায়গায় কাজটা করি, নাক গলাই, তাহলে সেটা হবে খারাপ কাজ। তো বাংলাদেশ ব্যাংকের যেটা হলো, ওনার হলো মানি মার্কেটকে নিয়ন্ত্রণ করা, ক্যাপিটাল মার্কেটকে না। কিন্তু যদি থাকতো তাহলে ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থাকতো। এক্স্যাক্টলি। সুতরাং যার যার দায়িত্ব সে যদি পালন করেন ভালো হয়। উনি যেই কাজটা করেছেন উনি হয়তো বুঝতে পারতেছেন না কাজটা হলো ভয়টা কোন জায়গায় ঢুকিয়েছেন। উনি আগে প্রতি 15 দিন পর পর হিসাব নিতেন ব্যাংকগুলো শেয়ার মার্কেটে কত টাকা ইনভেস্টমেন্ট করেন। হঠাৎ করে বললো এখন 7 দিন পরে পরে দেখবে। এখন এইটা একটা মেসেজ, ব্যাংকার্স যারা নাকি যাদের কিছু তারল্য আছে, তারা কিছু ইনভেস্টমেন্ট করতে চায় বা বেশি লোন দিতে চায়, তাদের কাছে একটা মেসেজ দেওয়া হলো এই কাজটা করবা না, রাইটফুলি। কিন্তু এটা যদি মুখে না বলে অফিসিয়ালি বলতেন তাহলে কিন্তু আমরা প্যানিকটা করতাম না। এখন কিন্তু রেজাল্ট ইজ প্যানিক। সাধারণ বিনিয়োগকারীরা প্যানিকড হয়ে গেছে। করবেন, এটা ওদেরকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। প্যানিক করবেন, তার কারণ হলো ও যখন দেখে ওর চোখের সামনে 2 দিন আগে একটা শেয়ার কিনেছেন 10 টাকা, এখন 8 টাকা এসে গেছে, আরও কমবে না, এই নিশ্চয়তা কে দেবেন? সুতরাং ওই 8 টাকাই সে বিক্রি করে ফেলে। আরেকটা হয়েছে কি, তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে এক্স্যাক্টলি কনফিউজড, এবং বাজারটাও কিন্তু কনফিউজড হয়ে গেছে। বাজারটাও শেকি হয়ে গেছে, নট অনলি কনফিউজ। আপনার তারা হয়তো বলবেন, রেগুলেটরি বডি যারা বলেছেন তারা হয়তো বলতে চাইবে যে মার্কেট ওভারহিটেড হয়ে যাচ্ছিল, আমরা যৌক্তিক পর্যায়ে আনতে চেয়েছি কিংবা কারেকশন করতে চাচ্ছি। কিন্তু আমরা আজকে যদি মার্কেট দেখি, এটা সাংঘাতিক ভীতিগ্রস্ত একটি মার্কেট। আপনি দেখেন দর্শকদের প্রশ্নগুলো, কোশ্চেনটা হলো যৌক্তিক পর্যায় কোনটা, কে ডিটারমিন করবে? জি, এইটা কি ওনাদের ম্যান্ডেট আছে যে এইটা যৌক্তিক এটা যৌক্তিক না? তাহলে তো ভালোই হইতো, সে আগেই বলে দিত যে এই বছর এত % বাড়বে, আমরা আগে জেনে নিতাম, রিস্ক ফ্রি কিনে ফেলতাম। আসলে শেয়ার মার্কেটটাই তো রিস্ক টেকিং, ম্যানেজিং রিস্ক। এই রিস্কটা কি? একটা বড় রিস্ক হলে শেয়ারের দাম কমবে কিনলে, আমি সেই জন্য যুক্তি দিয়ে কিনবো, বিভিন্ন জিনিস বিবেচনা করব, অনেক ক্যালকুলেশন করব। আমি নিজে নিজে জানতে চাইবো যে একটা শেয়ারের আসল মূল্য কত, এখন কি মূল্য আছে, সেই অনুসারে আমি কিনবো। এটা তো রেগুলেটর বা অন্যকেই অধিকার দেওয়া হয়নি। হ্যাঁ, যারা নাকি শেয়ার বাজার সম্পর্কে অ্যাডভাইস করার ক্ষমতা রাখেন পৃথিবী জোড়া আছে, এই বেসিক্যালি মার্চেন্ট ব্যাংক, ওখানে ইনভেস্টমেন্ট ব্যাংকাররা কিন্তু তাদের ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করে, দিজ আর দি শেয়ার্স ইউ বাই, দিজ আর দি শেয়ার্স ইউ সেল, দিজ আর দি শেয়ার্স ইউ হোল্ড। কারণটা কি? তারা বড় রকমের একটা রিসার্চ ডিপার্টমেন্ট আছে, সেখানে জানতে পারে কোন কোন শেয়ারগুলো এই মুহূর্তে কম দামে বিক্রি হচ্ছে। কম দাম বলতে আমি বুঝাচ্ছি যেই দামে বিক্রি হওয়া উচিত তার চাইতে কমে বিক্রি হচ্ছে, আবার কোন কোন শেয়ারগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। এটা তো রেগুলেটরের কাজ না। আমার প্রশ্নটা হলো ওই জায়গায়, রেগুলেটর যেইটা কাজ না সেটা তারা করতে যাবেন কেন? যে আমি একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবো, এই যৌক্তিক পর্যায়টা কোন জায়গায়? ধন্যবাদ স্যার আপনাকে। আমি মাহবুব ভাইয়ের কাছে আবারও ফিরে আসছি। আজকের মার্কেটটা যদি আমরা দেখি, এটাকে আমি শেকি মার্কেট কিংবা দ্বিধাগ্রস্ত মার্কেটও বলবো না, আমি বলবো যে ভীতিগ্রস্ত একটি মার্কেট। আপনি দেখেন যে অল্প সময়ের মধ্যে কোথায় নেমে যাচ্ছে বাজারটা। আপনি যদি এই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলতেন কিংবা সার্বিক মার্কেট নিয়ে যদি একটু বলতেন। প্রথম কথা হলো, আমি যেটা বুঝি, দেখেন এই সাময়িক এই যে আজকের যে ভীতিটা, এটা কেটে যাবে। কারণ এই ভীতি যে কারণে তৈরি করা হয়েছে সেটা অমূলক। মার্কেটটা ওভার ভ্যালুড হয় নাই, মার্কেট বরঞ্চ ওভারঅল মার্কেট হলো আপনার আন্ডার ভ্যালুড। আমি আমার ক্লায়েন্টদের যেটা বলি, স্যার যেটা বললেন যে মার্চেন্ট ব্যাংকের আমাদের রিসার্চ উইংয়ের সাথে কথা বলে আমি যেটা বলি, আমি বলি যে শুধুমাত্র জাঙ্ক শেয়ার বা যেগুলার মৌল ভিত্তিগুলো ভালো নাই, যেগুলোর ট্রেন্ড ভালো ছিল না, যার পিছিয়ে এন্টারপ্রেনাররা ভালো না, ডোন্ট পারচেজ দোজ শেয়ার, ওগুলো কেনা যাবে না। 1, 2, আপনি যেটা পি রেশিওটা কম আছে, যেটা মার্কেট যে পি রেশিও তার চেয়ে কম আছে, সেটা আপনি কিনবেন। যেটা লোন পাওয়া যায় না যে রেশিওর উপরে, সেই রেশিও আপনি কিনবেন না। আর সাময়িক ভীতি হয়ে আপনার বিনিয়োগ আপনি বিক্রি করে যদি দেন, আপনি কিন্তু লসটাকে মেনেই নিলেন। অনেক আগেই কিন্তু আপনি অনেক আগে হার মেনে গেলেন। আমার বক্তব্য হলো, বা আমি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি, যে কোনোভাবেই এই ভীতি মার্কেটে বিক্রি করবেন না, ভীতি মার্কেটে পারলে কিনেন। এখন যে আজকে যারা কিনবে ভীতি মার্কেটে, তে নিশ্চয়ই তারা 3 দিন পরে গেইন করবে। কিন্তু আমি আমার ক্লায়েন্টদের সেটাই বলি। বাট তারপরে বলি, দর্শকদের জন্য বলি, আপনি কিন্তু আপনার বিবেচনায় কিনবেন। আপনার কতটুকু বিনিয়োগ করার ক্ষমতা আছে, কতদিন আপনার ধারণ করতে পারবেন আপনার বিনিয়োগটা, সেটা দেখেন। কাজে আমার বিনিয়োগকারীদের, আমার মার্চেন্ট ব্যাংকের যারা বিনিয়োগ, তাদেরকে যেভাবে বলি, আমি আমার দর্শকদেরও তাই বলতে চাই, আপনারা ভীতি হয়ে আপনাদের হার স্বীকার করে বা লস স্বীকার করে মার্কেট থেকে বিক্রি করে দেওয়ার কোনো কারণ নাই। ধৈর্য ধরলেই লাভ। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা সবসময় বলি যে শেয়ার বাজারে আসতে হলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। এখানে আসতে হলে
ধৈর্যটা রাখতে হবে, সাংঘাতিক ধৈর্যের একটা পরীক্ষা দিতে হয় এখানে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিয়ে আবারও ফিরছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো ম্যাম, আমি খবর পেয়েছি যে অনেক ব্রোকারেজ হাউসও শেয়ার তারা বিক্রি করে লাভ উঠিয়ে নিয়েছে। এখন আমার কথা হচ্ছে, ব্রোকারেজ হাউসদের যদি বিনিয়োগকারীদের এরকম হতাশ করে তাহলে তারা কিভাবে লাভ করবে? আমরা যদি কেনাবেচা নাই করি, আমরা যদি চুপচাপ বসে থাকি, তাহলে কি তারা লাভ করতে পারবে? ধন্যবাদ আপা আপনাকে। এটা খুবই স্বাভাবিক, তার রিয়াকশনটা খুবই স্বাভাবিক, ভীতিগ্রস্ত হয়ে পড়েছে আমরা যেই কথাটা আলোচনা করছিলাম। তবে আপা আমি একটু বলি, ব্রোকারেজ হাউসরা কিন্তু ওইভাবে বিক্রি করতে পারে না। এখানে আমরা একটু আগেও বলছিলাম যে 86% হচ্ছে বর্তমান বাজারে, 86% হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারী, আপনার আমার মতন সাধারণ মানুষ। আমরা যদি হাউজের কথা বলি তাহলে মনে হয় তাদের উপর অতিরিক্ত দোষারোপ করা হবে, মার্কেটটা ভীতিগ্রস্ত হয়ে পড়েছে। স্যার, এই মুহূর্তে যদি আপনি আমাদের সঙ্গে যে প্রিয় দর্শক ছিলেন একজন নারী বিনিয়োগকারী, আমরা সবসময় নারীর ক্ষমতায়নের কথা বলি, নারীদের আসতে বলি, নারীদের উন্নয়নের কথা বলি, যে নারীদের উন্নয়ন হওয়া উচিত আমাদের পুরো দেশের অর্থনীতির অর্ধেক, যদি নারীরা যদি অর্ধেক পার্টিসিপেট করতে পারতেন তাহলে কিন্তু দেশের উন্নতি হতো, অর্থনীতি না সার্বিক ক্ষেত্রেই অনেক উন্নতি সাধিত হতো। স্যার, আপনি যদি তার জ্ঞাতার্থে কিংবা তার সান্ত্বনার জন্য কিছু বলতেন। এনবিসিকে ধন্যবাদ। শুধুমাত্র তার জন্য না, আমাদের যে দর্শকরা আছেন সবার জন্যই আপনি বলুন আজকের বাজারটা নিয়ে। এনবিসিকে ধন্যবাদ। আজকে বোধহয় প্রথম একজন নারী সঞ্চালক আছেন, নাকি আর আগে ছিল আমি জানি না, বাট আরও বেশি আনা উচিত। ইউ আর ডুইং ভেরি ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমার কাছে যেটা হলো, উনি যে অভিযোগটা হলো যে অনেক ব্রোকারেজ হাউস বিক্রি করতেছেন, এটা বোধ হয় আমি পরিসংখ্যান ছাড়া বলতে পারবো না, বোঝানো যাবে না। তখন এটা হয়তো অনেকের রিউমার বোধ হইতে পারে। ওই যে উনি যেটা বলেন, ব্রোকারেজ হাউস কিন্তু সাধারণ বিনিয়োগকারী নির্ভর তাদের ব্যবসাটা। তারা কিন্তু শুধু কেবল পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করেন না, তাদের কাজটা হলো সার্ভিস চার্জ থেকে তার রেভিনিউ জেনারেট করা। এখন বাজারটা ডেলিভারেটলি খারাপ করে সাধারণ বিনিয়োগকারীদেরকে বাইরে দিয়ে তারা সাময়িক কিছু প্রফিট করবেন, এইটা বোধহয় একটা অস্বাভাবিক জিনিস এবং ব্রোকারেজদের জন্য বোকামিপূর্ণ কাজ। এটা যদি হয়ে থাকে বোকামিপূর্ণ কাজ। আমার মনে হয় ওই জায়গায় আসল সমস্যাটা আপনি যেটা রাইটলি আইডেন্টিফাই করেছেন, যে বাজারটা ভীতিগ্রস্ত হয়ে গেছে, অনেক সাধারণ ইনভেস্টররা এখন শেয়ার সেল করতেছেন। সেল যদি প্রেশার বেশি হয় দাম কমতে বাধ্য। এটা তো ইকোনমিক্স 101 কোর্সের প্রথম শিক্ষা, যে ডিমান্ড কম, সাপ্লাই বেশি, দাম কমবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের হাতে সময় একদমই অল্প। মাহবুব ভাই, লাস্ট আপনি যদি অল্প সময়ের মধ্যে কিছু বলতেন দর্শকদের। আমি শুধু 3টা কথা বলতে চাই। এক হলো ভীতির মাধ্যমে বিক্রি করবেন না, গুজবে শেয়ার কিনবেন না। যেই শেয়ারটার পি রেশিও মার্কেটের যেই রেশিও তার চেয়ে অনেক গুণ বেশি বেড়ে গেছে বা বেশি হয়ে গেছে, সেই শেয়ারটা কিনবেন না। আপনার বিনিয়োগ করার সময় আপনি ডিভিডেন্ড ট্রেন্ড, যে কোম্পানি ডিভিডেন্ড বেশি দিবে, ডিভিডেন্ড দিকে প্রধান লক্ষ্য রাখুন, আর আপনার ক্যাপিটাল গেইন আপনার সেকেন্ডারি ভাবে আপনি বিবেচনা করেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। যে জিনিসটা হয়েছে যে আমরা এই ভীতিগ্রস্ত মার্কেট দেখতে চাই না, আমরা একটা সুন্দর গতিশীল বাজার দেখতে চাই। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক, যেই কথাটা বলছিলেন মাহবুব ভাই, ভীতিগ্রস্ত হয়ে হাতে থাকা শেয়ার সেল করে দিয়েন না। শেয়ার বাজারে যখন ইনভেস্ট করবেন কেউ মাথায় রাখতে হবে যে এই মার্কেটে ধৈর্য ধরতে হবে। আর এটা হচ্ছে যে সবসময় আমরা যেটা বলি যে জেনে বুঝে শুনে ভালো শেয়ারে ইনভেস্ট করুন। আপনার ইনভেস্টমেন্ট যদি ভালো শেয়ারে থাকে, ভালো কোনো কোম্পানিতে থাকে, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক কম, রিস্ক ফ্যাক্টর অনেক কমে যায়। দর্শক, আমাদের হাতে সময় প্রায় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটি সহ পুঁজিবাজারের সব খবরাখবর জানতে লগ ইন করুন এনটিভি অনলাইন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।